কারণ এনবিআর এর সম্বন্ধে তো একটা গল্প আছে যে দুই মোটা একজন কুস্তিগির, তারপরে যে আরেকজন আরো স্বাস্থ্যবান, আর এনবিআর এর লোক হইলো একেবারে চিপচিপে ছিল। তিনজনের মধ্যে বাজি হইল এই লেবু চিফা, একই লেবু সমান তিনটা, কে রস বেশি বাইর করতে পারে। সবচেয়ে সুমো কুস্তির মতো কুস্তিগিরি চিপে এক যেটুক বাড়লো করলো, আরেকজন অন্য ডিপার্টমেন্ট সে আরেকটু বেশি বাইর করলো। কিন্তু সিকনেটা যখন দিল দেখা যায় গ্লাস ভর্তি। বলে যে তোমার গায়ে বল নাই, তুমি কেমনি এত রস বাইর ফেললে? বলে যে আমি রাজস্বের লোক না, কেমনি চিপতিও জানি। আবাদুর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে বাজেট নিয়ে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কার্যকর কি পদক্ষেপ আছে, যেটি আমরা সবসময় বলি যে ঘাটতি বাজেট, বড় বাজেট, যেটি আগামী দিনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ঘাটতি বাজেটটা তো অ্যাম্বিশন থেকে হয়। আমার যেইটুক আয় হবে রাজস্ব বোর্ড থেকে মেইন আয় তো আসে, আর অন্যান্য টুটে ফাটা যেগুলো হয় সেটা দিয়ে বাজেট করতে গেলে তো ঘাটতি বাজেট হওয়ার কথা না। যে ঠিক আছে বাজেটটা ছোটো আকারে হবে, যেটুকু আছে আমি সেটুকুই বাস্তবায়ন করব। আবার রিভাইজ বাজেটে গিয়ে কাটছাট করার প্রশ্ন না, সের দিকে এসে ওই যে সবাই সমালোচনা করবে বাজেটের এত পার্সেন্ট এখনও বাস্তবায়ন হয় না, আলটিমেটলি হয় না। তার কারণ হইল অ্যাম্বিশাস বাজেট নিতে গেলে বেশি নিলে এটা হয় এক। আরেকটা হইল যে পরিকল্পনা মন্ত্রী পদ থেকে যাওয়ার পর যখন বলছে অপ্রয়োজনীয় নেওয়া হয়, অপ্রয়োজনীয় নিতে গেলেও তো সেখানে শর্ট পড়ে। সবটা হইল সাপ্লাই চেইনের মধ্যে মানি কোত্থেকে আসে। আপনি আইএমএফ থেকে টাকা কেন নিচ্ছেন? আপনার চলছে না, আপনার আয় দিয়ে আপনি চালাতে পারছেন না। আমার আয় দিয়ে যখন আমি চলতে না পারি তখনই তো আপনার কাছে হাত পাতবো যে পরে দেব, আজকে তো বাঁচি আগে, কালকেরটা কালকে দেখা যাবে, দিতে পারবো কি পারবো না। তো সেই গ্যারাকলের মধ্যে পড়তে যাইয়া আমি সেই লোন নিচ্ছি। লোন নিতে গিয়ে কি হচ্ছে, মাথাটা তার কলের মধ্যে ঢুকাই দিচ্ছি। এখন রূপ তালুকদার গভর্নর হইয়া ওই আইএমএ যা বলবে শুনতে হয়, এবং আইএমএফ দেখলো যে ঠিক আছে তার রিজার্ভ কমতেছে, আরও একটু কমের লাইসেন্স দিয়ে দিই, আরও একটু সুবিধা থাকুক। অর্থাৎ বিভিন্নভাবে কলা কৌশলের মধ্যে আলটিমেট সবগুলো যাবে দেশের বিরুদ্ধে, এগুলো কাজে আসে না। সেই জন্য বেশি অ্যাম্বিশাস ঘাটতি বাড়তে না গিয়ে রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার। আপনি কয় বছর এরকম হাওলাত বাড়াতের মধ্যে চলবেন? প্রথম অবস্থায় দেশ স্বাধীন হয়েছে তখন তো বাজেটের আপনার 80%ই হাওলাতের উপর চলছে। এখনও সেভাবে না চলে নিজের রেভিনিউ বাড়ানোর জন্য একটু আগ্রাসী হওয়া ভালো। এখানে আগ্রাসী হইতে গেলে অনেক আছে তো, যিনি কর দিচ্ছেন শুধু তাকে লেবু চিফা না করে নূতন ট্যাক্স পেয়েবল লোক দেওয়ার যোগ্য আছে সেটাতে আপনি যাচ্ছেন না। কারণ এনবিআর এর সম্বন্ধে তো একটা গল্প আছে যে দুই মোটা একজন কুস্তিগির, তারপরে যে আরেকজন আরও স্বাস্থ্যবান, আর এনবিআর এর লোক হইল একেবারে চিপচিপে ছিল। তিনজনের মধ্যে বাজি হইল এই লেবু চিফা, একই লেবু সমান তিনটা, কে রস বেশি বাইর করতে পারে। সবচেয়ে সুমো কুস্তির মতো কুস্তিগিরি চিপে এক যেটুক বাড়লো করলো, আরেকজন অন্য ডিপার্টমেন্ট সে আরেকটু বেশি বাইর করলো। কিন্তু সিকনেটা যখন দিল দেখা যায় গ্লাস ভর্তি। বলে যে তোমার গায়ে বল নাই, তুমি কেমনি এত রস বাইর ফেললে? বলে যে আমি রাজস্বের লোক না, কেমনি চিপতিও জানি। তো সেই জানা লোকগুলো দিয়ে যদি ক্ষেত্র বাড়ানো না হয়, আপনার নূতন পুরানটাকে খালি আপনি ধরবেন, অডিটে ধরবেন, সেটা করবেন। এখন গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে, এমনকি গ্রামেও তো প্রচুর ট্যাক্স দেওয়ার মতো লোক আছে। আপনার 3.5 লাখের যে সীমানা থাকে সেগুলো রিসোর্সে যেতে, ওটাতে কেউ যেতে চায় না, ঝামেলা করতে চায় না। করতে গেলে আবার পলিটিক্যালি অনেক ঝামেলা হয়, কার উপর কে যাবে, কার উপর কে যাবে। আগ্রাসী হওয়া দরকার রেভিনিউ বাড়ানোর জন্য। আমাদের জিডিপি এবং রেভিনিউর যে রেশিও, এটা একেবারে কম, এত কম যে নেপালের থেকেও নিচ্ছে। কার থেকে নিচ্ছে না এটাই বরং চিন্তা করতে হয়। তো সেটা বাড়াতে পারতেছি না কেন? সেটা বাড়ানোর জন্য ওখানে ওই চিন্তার লোক যেতে হবে, খাতির করলে হবে না। আমি যখন টাকা নেওয়া ওই যে কর নেওয়া শুরু করলাম তখন তো আমার উপর খোদ 3 উদ্দিনের সরকার খেপে গেল। এটা বলতে কষ্ট লাগে। কর আমি পাওনা আছি, জেনুইন পাওনা আছে। আমি বলি যে মির্জা সাহেবরে বলি, ফখরুদ্দিন সাহেবরে বলি, আপনারা শুধু দেখবেন যে আমি অন্যায়ভাবে টাকা নিচ্ছি কিনা। সরকারের নিয়মে পাওনা আছে,
সেটা নিতে গেলে কার থেকে নিতে হয়? সবার থেকে নিতে হয়। সাইফুর রহমান সাহেবও দেয়া লাগছে, মওদুদ সাহেবও দেয়া লাগছে, বেগম খালেদা জিয়াও দেয়া লাগছে, কটা নাম দেব, সবারই দেয়া লাগছে। এই দেয়ার ব্যবস্থাটা করতে হবে, জেনুইনটা, অসম্মান করে নয়, সম্মানের সহিত। সম্মান করেই তো টাকা নিয়েছে। আসেন, আপনি একটু আমার কাছে আসেন, আমি নিজে কথা বলবো। নিচের ডেপুটি কমিশনার বাদ সরাসরি বললাম যে আপনি তো কিছু টাকা আমাকে দেন, আসেন। আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বড় বড় হিসাব করেছে, কিন্তু আমি পাটিগণিত যোগ্য। বলে স্যার আগামী সপ্তাহে আসবো, 1 কোটি দিয়ে গেল। আপনি তো আমার আরেক কাপ চা খাবেন দেখা যাচ্ছে, আবার আসছে আরও 1 কোটি দিল। তো আপনি সম্মান করেও তো টাকা আনতে পারবেন। টাকা আনার জন্য ওই জায়গাটা আপনি ইআরডি উঠাই দেন, আইআরডিকে শক্তিশালী করেন। ওই ভিক্ষা করার জন্য ইআরডির কাজে তো ভিক্ষা করা। আগে ফেরিস কনসোর্টিয়ামে ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে যেত, হ্যাঁ ব্যাগ একটা নিয়ে যেত। আইআরডিকে শক্তিশালী করে প্রত্যেকটা জায়গায় নেটের মধ্যে নিজের রিসোর্স নিজে আনেন। তা না হলে আপনার ঘাটতি বাজেট হবে, তা না হলে আইএমএফের কাছে মাথা ঢুকাইতে হবে, বিশ্ব ব্যাংকের কাছে খত দিতে হবে, এগুলো চলতেই থাকবে। হাউলং কর, এখন কর ইম্পোজ করার সময় আপনি সর্বনিম্ন কর আপনি একটু দিয়ে শেষ করে দিচ্ছি, 5% আসলেন। এটা আমি থাকতে বলছিলাম 5% একটা আসবো, স্ল্যাব 10-এর নিচে, আর 10 এবং 15-র মাঝখানে 12.5-তে একটা আসবো। তাহলে আর কি যত স্প্রেড করে দিবেন সেটাতে সুবিধা হবে। কিন্তু 5% করে আপনি করলেন কি? মাত্র 1 লাখ। যে 5%-এ 1 লাখ হবে, তারপর 10%-এ 3 লাখ। কেন 5% আপনি মিনিমাম লোককে রিলিফ দিতে চাইলে করের যদি এবার আপনি স্ল্যাব নাও বাড়ান, তাহলে 5% তো 2 লাখ করেন। আর বলতেছে যে 25%-এর উপরে করে যাবে। কর আপনি উপরে যত বেশিতে যান তাতে অসুবিধা আছে। একসময় তো 50%-এর উপরে কর ছিল, তাহলে তত বেশি ফাঁকি হবে, তত বেশি চুরি হবে, তত 2 নম্বরই হবে। 25%-এর মধ্যে রেখে যেগুলো আছে এটা আদায়ের জন্য সচেষ্ট হতে হবে। একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে এটা পরিকল্পনা মন্ত্রীর কথা উল্লেখ করেছেন সাবেক, যে তিনি অহেতুক বা রাজনৈতিক চাপে যেসব প্রকল্প নেওয়া হয়, আপনি জানেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে একটি বড় ধরনের বরাদ্দ থাকে, অনিয়ম দুর্নীতি প্রকল্প বাড়ানো নানা বিষয়ে সেখানে অনেক অভিযোগ থাকে। সামনের বাজেটগুলোতে সেই জায়গায় যেখানে অনিয়ম দুর্নীতি হয় বা সেই ছিদ্রগুলো পূরণ করার কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি, আপনার গভর্নমেন্ট যখন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যদি তার ওই যেটা প্রথমে শুরু করছিলাম, বাজেটটা কার হবে, কি আওয়ামী লীগের বাজেট হবে না সরকারের বাজেট হবে, সেখানে একটা বড় রকমের ফাঁক ফোকর থাকবে। এখন সুপ্রিয় হওয়ার জন্য, জনগণের কাছে বাহাবা নেওয়ার জন্য যদি এমপি পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে কোটা ভাগ করে টাকা দেয়া হয়, সবগুলো সরিয়ে দেওয়া হয়, তাহলে এইগুলো চাপ তো সামলাতে হবে। সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। আপনি বিনা শুল্কে এরশাদে গাড়ি দেয়া এমপিদের জন্য চালু করলো, আমরা 3 উদ্দিনের আমলে আমরা সামার দিয়ে এটা বাতিল করে দিলাম। বাতিল করার সময় আমি বলতেছিলাম যে আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আবার চালু হবে, কারণ এটা তো নিজেদের স্বার্থ। তা আবার তো চালু করলো। তো এই যদি নীতি হয় যে বিনা শুল্কে তাতে গাড়ি দিবেন, কেন তারে দরকার হইলে সরকারের লোন দেন, অন্যভাবে করেন, বা জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট থেকে সেটা করেন। তো এই পলিসিগুলো থাকলে তোষণ, নিজের পার্টি ঠিক রাখার জন্য, ক্ষমতায় আসার জন্য তোষণ থাকলে আপনার ফেয়ার বাজেট হতে পারবে না। কোনো একটা সরকার কোনো একবার বাজেট করার সময়, সরকার চালানোর সময় এইটুক মনোভাবে থাকে না, এটা হয়ও না বোধহয়, যে ঠিক আছে আমি ফেয়ার মতো কাজ করব, সামনে ইলেকশানে আসি আর না আসি, দেখি কি হয়। সেটা কিন্তু কেউ যায় না, যেতে চায় না। যেটা দুর্নীতি এবং সুশাসনের কথা উঠলো, ওই যে ওনার 5 বছরের ফাইল টান দেবে, আরে অভিজ্ঞতা কি আমার কম আছে নাকি? আপনি হয়তো বলতেছেন আপনার টেক্সটাইল নিয়ে, এইবার আমাকে 3 খাত ধরেছে। প্রথমে ওয়াসা, 1 মিটার রিডার আমার, সেখানে মিটার একটা পড়া যায় না বলে বলল যে আসেন। আমার দারোয়ান দিয়ে টেলিফোন করায় বললো যে আসেন, ইঙ্গিত দিতেছে। আমরা তো আসলে কি রিডিং পড়া যাবে? বলে যে একটা ব্যবস্থা করব আপনার সাথে। দারোয়ান দিল এক ধমক, তুমি কার সাথে কথা বলো, উনি তো এটাতে নাই। কারণ আসলে হবে না। সে রাগ করে আমার গড়ে, আমি 8-10 মাসের হিসাব নিয়ে গেলাম, গড়ে আমার 2500 থেকে 2600 বিল হয়, সে আমাকে 10,000 টাকা বিল করে দিল।
বললো যে মিটার ঠিক পরে আগেটা দেন, কল্পনা করেন দিয়ে দিল। তো আমার যদি এ দশা, আমি আচ্ছা দিলাম, এবার তুমি আমার মিটার ওয়াশ করার সিটি দাও। আসাদ গেটে নিজে নিয়ে গেলাম, করে ওয়াশ করে আনলাম। দেখা যায় যে ওই আমি যেটা চ্যালেঞ্জ করছিলাম আমার ওটা 2,500-এর বেশি হয় না। তো এখন যে টাকা নিয়ে গেলাম, কয় এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট করব। রাজি হইলাম না কেন, একটা যান। দ্বিতীয়টা দেখেন, আমি 2013-তে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক হিসাবে শেখ হাসিনার নিজের মাধ্যমে আমাদেরকে পুরস্কার দেওয়া হইল। কারণ আমি জীবনে কোনো দিন ডিফল্টার হই নাই, 2 নাম্বারই করি নাই, আমাকে শ্রেষ্ঠ আবাসিক গ্রাহক করলো, ডেস্কো করে আর কি বছর। সেই শ্রেষ্ঠ গ্রাহকের কাছে চিঠি এসলো যে আমার দাদার জন্মের আগের কি ম্যাটেরিয়াল বিল 2005 সালে আমার নাকি 2100 টাকা বিল বাকি রয়ে গেল। কিরে বাবা, 2005 কবে গেছে, এখন 2024, তো কাগজপত্র দাও। কাগজপত্র নাই, কম্পিউটার বলছে। আরে বাবা, কম্পিউটারে কি বলছে, তুমি সেভাবে ফাইল থেকে উঠেছো না। তারপরেও চিঠি দিয়ে লিখলাম যে ঠিক আছে, না দাবি দেন, যেহেতু আলো দেন, বাতি দেন, বিদ্যুৎ দেন, দিয়ে দিলাম। আসেন সিটি কর্পোরেশন, দারোয়ানের কাছে চিঠি দিয়ে গেল, বিল এটা না দিলে তাড়াতাড়ি, আমি নাকি 5 বছর থেকেও কোনো সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দিইনি, যে ধরাই দিল এত টাকা না দিলে মামলা হবে। ওই যতটুক সে কয়ে গেছে এই বেচারিতে ডরে, স্যার আপনার অ্যারেস্ট করে দিয়ে যাবে। দূরে গেলাম ডিসিটিভি নিয়ে, কিরে ভাই, কয় এটা কম্পিউটার ভুল করছে। তো কম্পিউটার ভুল করলে তুমি কি করছিলা? এগুলো হইলো একটা টেকনিক। অনেক সময় যদি আমি চ্যালেঞ্জ না করি, আমাকে চাপে ফেলে কিছু আদায় করবে, যেভাবে দিচ্ছি এগুলো সুশাসন নাই, জি, দুর্নীতি ছাড়াই গেছে। অতএব এই দুইটা আপনি রোধ করবেন কিভাবে? মাথার পছন্দ যদি এটাতে, ওই যেটা বললাম, ওই যে পুরান কবরস্থান বাড়ির নাম বদলাইয়া সেটার সংস্কার করিয়ে মুছে লইয়ে যাইতেছে, ওই যে বললাম ওটা সলিম বলে নিয়ে যাইতেছে, এটা পুরোটা যদি এইভাবে বাগবাটোয়ারা চলে যায়, ওই ভোট 17% আসবে, লোক যাবে না, করার কোনো উপায় থাকবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।